হ্যাঁ, অবভিয়াসলি এটা ঠিক যে আমরা হয়তো অনেক টপ লেভেলের অনেক হাই লেভেলের কোচের স্যালারি আমরা ওরকম অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু যখন আপনার সম্পূর্ণ অ্যাটেনশনটা জাতীয় দল ভিত্তিক এবং সেখানে যখন জাতীয় দলের রেজাল্টটা অনেক বড় একটা অর্থবহ ধারণ করছে, তখন আপনাকে অ্যাজ এ ফেডারেশনও আপনাকে সেই জায়গাটা ইনভেস্ট করতে হবে। তো আমার মতে এখানে একটা ভালো যার কিনা এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল লেভেলের টিমকে ম্যানেজ করার, আমার মতে এরকম কোনো একটা কোচকে ইন ফিউচার অ্যাপয়েন্ট করা উচিত যাতে সে কিনা ম্যানেজ করতে পারে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে শামিদ সোম এবং হামজা আমাদেরকে নেক্সট 6 to 7 ইয়ার্স সার্ভিস দিবে, তো আমাদেরকে বেসটা এখন থেকে ক্রিয়েট করতে হবে। নিঃসন্দেহে, কিন্তু সেক্ষেত্রে যদি কোচ, সেক্ষেত্রে আপনি যেভাবে ব্যাখ্যাটা করলেন তার মানেটা হচ্ছে যে বাংলাদেশকে এই মুহূর্তে প্লেয়ারদের যে ক্যাটাগরিগুলো চেঞ্জ হচ্ছে সেটার সঙ্গে তাল মিলিয়ে কোচিং স্টাফদের ভেতরেও পরিবর্তনটা আনতে হবে। সেই আনার প্রসেসটা আসলে কি, বা বাংলাদেশে এসে কোচের দায়িত্ব পালন করার মতন সেই লেভেলের, যেই লেভেলের আপনি এক্সপেক্ট করলেন একটু আগে যে তাদেরকে ম্যানেজ করতে পারবেন, সেটা পাওয়ার বা বাফুফের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং বা কীরকম আর্থিক বিষয়টাও তো দেখতে হবে নিশ্চয়ই। সো এরকম একজন ফুল টাইম কোচ পাওয়া, সেটার সঙ্গে ডিল করা, সেটা আসলে বাফুফের জায়গা থেকে বাফুফের জন্য কতটা চ্যালেঞ্জিং? আচ্ছা, এখন একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে একটা ফুটবল কোচের জন্য ওয়ার্ল্ডে সবচেয়ে লুক্রেটিভ জব হচ্ছে ইন্টারন্যাশনাল টিমের কোচ হওয়া। কারণ এখানে মাত্র 211টা দেশ আছে এবং সেই 211টা কোচই আর কি হতে পারে। তো যার কারণে যে কোনো কোচ যে কিনা ধরেন একাডেমিতে কোচিং করাচ্ছে বা হচ্ছে লিগে কোনো প্রফেশনাল টিমে কোচিং করাচ্ছে, তাকে যখন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সে সেটা লুফে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা ঠিক যে আমরা হয়তো অনেক টপ লেভেলের অনেক হাই লেভেলের কোচের স্যালারি আমরা ওরকম অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু যখন আপনার সম্পূর্ণ অ্যাটেনশনটা জাতীয় দল ভিত্তিক এবং সেখানে যখন জাতীয় দলের রেজাল্টটা অনেক বড় একটা অর্থবহ ধারণ করছে, তখন আপনাকে অ্যাজ এ ফেডারেশনও আপনাকে সেই জায়গাটা ইনভেস্ট করতে হবে সো দ্যাট আপনার এই টিমটা ভালো খেলে, আপনার প্রমোশনটা আরও ভালো হয়। সেক্ষেত্রে আমাদের বাফুফে এখানে ফান্ড অ্যালোকেট করতে হবে আরও বেটার লেভেলের কোচ আনার জন্য। নিঃসন্দেহে সেক্ষেত্রে যে বিষয়গুলো আসলে সবচাইতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যে সামনে যে ম্যাচগুলো রয়েছে হংকংয়ের এগেনস্টে কিংবা ইন্ডিয়ার এগেনস্টেও বাংলাদেশ খেলবে, সো এই যে বাছাই পর্বের ম্যাচগুলোকে ঘিরে নিশ্চয়ই একটা টোটাল সেট আপ সাজিয়ে তারপরেই তো মিশনটা শুরু করা উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা সময়, অর্থাৎ উইথ হামজা চৌধুরীর টিমের প্যাটার্নটা একরকম, উইথ সমিত সোম টিমের প্যাটার্নটা একরকম, আবার সমিত সোম বিহীন টিমের প্যাটার্ন হয়ে যাচ্ছে আরেক রকম। আপনি বলছেন যে কিউবা মিচেল আসবে, এক্সপেক্ট করা হচ্ছে বাফুফেও সেইভাবেই আলোচনাটা এগোচ্ছে। তো তাকে ছাড়া দলের প্যাটার্ন একরকম, তাকে সহ একরকম, একজন পারফেক্ট নাম্বার 9 যাকে, যে খুবই ভালো খেলছে তার নিজস্ব লিগে হতে পারে, সেটা ইউরোপিয়ান লিগ কিংবা অন্য কোনো দেশের ভালো লিগে। সো এই যে প্যাটার্নগুলো দলের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, দিনের সঙ্গে দিন পাল্টাচ্ছে, প্রতিটা ফিফা উইন্ডোতেই চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বিষয়টাও আসলে কি এই টোটাল বাছাই পর্বে বাংলাদেশের ভালো করার জন্য একটু চ্যালেঞ্জিং? না, আমি মনে করি না চ্যালেঞ্জিং। তার কারণটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফুটবলটাই এরকম। ইন্টারন্যাশনাল ফুটবলে আপনি সর্বোচ্চ বছরে হয়তো 6টা উইন্ডো পাবেন, যেখানে 10 দিন করে, এবং সেখানে সেই সময় যে প্লেয়াররা ফিট সেখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেই সিলেকশনের উপরে বেস করে আর কি তখন যারা আসবে সেটা হয়তো একদিন পরে আসতে পারে, 2 দিন পরে আসতে পারে, একটা ম্যাচ হয়তো মিসও করতে পারে, এরকম একটা সিচুয়েশন থাকতে পারে। বাট সেক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল লেভেলের কোচ যে কিনা ইন্টারন্যাশনাল টিম বা এগুলো ম্যানেজ করেছে, সে জানে যে সে এরকম বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মধ্যে পড়বে, এই কারণে তার টিমটা সবসময় সেভাবে করেই সাজানো হয়ে থাকে। আগে আমাদের বাংলাদেশ হিসেবে প্রবলেম ছিল যে আমাদের কাছে এনাফ কোয়ালিটি প্লেয়ার ছিল না। আমরা মিডফিল্ডেই অনেক সময় এনাফ কোয়ালিটি প্লেয়ার পেতাম না যে এর সাবে কে খেলবে। আপনি এখন বাংলাদেশের লাস্টে সিঙ্গাপুরের ম্যাচে দেখেন যে এই সোহেল রানা কিনা 80 ম্যাচ খেলেছে বাংলাদেশের পক্ষে, সে কিনা নামতেই পারেনি। জামাল ভুঁইয়া অ্যাজ এ ক্যাপ্টেন সে কিন্তু নামতেই পারেনি। সো কোয়ালিটি কিন্তু আমাদের বেঞ্চে এখন আছে, আমাদের অ্যাটাকিং বলেন, আমাদের মিডফিল্ড বলেন, কোয়ালিটিটা আছে। সো ওরকমভাবে শাফল অ্যারাউন্ড করতে বা আপনার রিশাফলিং করে কীভাবে খেলতে হবে সেটা একটা টপ লেভেলের কোচ খুব ভালো করেই জানেন এবং সে সেভাবেই খেলাবেন। তো আমার মতে এখানে একটা ভালো যার কিনা এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল লেভেলের টিমকে ম্যানেজ করার, আমার মতে এরকম কোনো একটা কোচকে ইন ফিউচার অ্যাপয়েন্ট করা উচিত যাতে সে কিনা ম্যানেজ করতে পারে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে শামিদ সোম এবং হামজা আমাদেরকে নেক্সট 6 to 7 ইয়ার্স সার্ভিস দিবে, তো আমাদেরকে বেসটা এখন থেকে ক্রিয়েট করতে হবে। নিঃসন্দেহে, কিন্তু এই মুহূর্তে আসলে সবচেয়ে যে চ্যালেঞ্জের বিষয়টা, যে বাংলাদেশ দল ইন্ডিয়ার সঙ্গে যখন ড্র করলো সেই সময়টাতে আসলে এই গ্রুপে বাংলাদেশের গ্রুপের সবার পয়েন্ট
সমান ছিল, 1 পয়েন্ট করেছিল। বাট যখনই সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ হেরে গেল, সিঙ্গাপুর টপে উঠে গেল, যে কারণে বাংলাদেশ কিছুটা পিছিয়ে গেছে। আলটিমেটলি বাফুফে প্রেসিডেন্ট তাবিত আউয়াল বলছিলেন, বা আরও অনেক ফুটবলারদের কাছ থেকেও আমরা শুনছিলাম যে এই কোয়ালিফায়ারটা উতরে যাওয়াটা বাংলাদেশের জন্য খুবই সম্ভব ছিল, অর্থাৎ এক্সপেক্ট করা হচ্ছিল। সেই জায়গাটা কি এখন আসলে খুব আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে কিনা, কাজটা একটু কঠিন হয়ে গেছে কিনা? হ্যাঁ, কাজটা একটু অবশ্যই কঠিন হয়ে গেছে, কারণ আপনার হাতে মাত্র 4 ম্যাচ আছে, যার মধ্যে আপনি 2টা হোম ম্যাচ আর 2টা অ্যাওয়ে ম্যাচ পাচ্ছেন। তো নর্মালি একটা গ্রুপ থেকে বেরোতে গেলে, 4টা টিমের একটা গ্রুপ থেকে বেরোতে গেলে আপনি যে 3টা হোম ম্যাচ পাবেন, 3টা হোম ম্যাচে আসলে জয় নিতে হয়, তাহলে আপনার প্রবাবিলিটিটা আসলে বেড়ে যায়। তো এখন যেহেতু আমরা একটা হেরে গেছি হোম ম্যাচ, এখন আমাদের কমে যাচ্ছে। তো আমার মতে এখানে যে জিনিসটা, যে এখনও যেহেতু 4টা ম্যাচ আছে, আমরা যদি 4টা ম্যাচই জিতে বের হয়ে আসতে পারি, তাহলে আমাদের অবভিয়াসলি একটা ভালো একটা চান্স আছে। এবং আমাদেরকে আই থিঙ্ক এই জন্য কুইক কিছু ডিসিশনস নিতে হবে, কিছু স্ট্রং ডিসিশনস নিতে হবে, যেগুলো কিনা আমাদের টিমটাকে আর একটু বেটার পর্যায়ে নিয়ে যায়। তো আমরা যদি এখনও বিভিন্ন রকমের ডিসিশনস নিতে একটু সময় নেই, তাহলে সেক্ষেত্রে হয়তো টিমের উপর একটা এফেক্ট পড়তে পারে। নিঃসন্দেহে সেই ইফেক্টটা আসলে কতটা পড়বে সেটা তো একটা অন্য বিষয়, এবং পরবর্তীতে যেহেতু পরবর্তী ফিফা উইন্ডোতে গিয়ে সেটা হয়তো বা টের পাওয়া যাবে যে দুঃখিত, সেই চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশ কিভাবে যেতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি কোচও পরিবর্তন হয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের সেই ট্যাকটিক্স পুরো বিষয়টাই তো আসলে চেঞ্জ হয়ে যায়। এতদিন আমরা বলছিলাম যে কোচ আসলে মানিয়ে নিতে পারবেন কিনা ফুটবলারদের সঙ্গে, অর্থাৎ নতুন নতুন ফুটবলার আসছে, সো সেই কোচের জন্য নতুন কোচ একজন এসে টোটাল টিমটা সাজিয়ে নেওয়া, সেটা তার জন্য কতটা চ্যালেঞ্জের হবে। যদিও আমরা প্রত্যাশা করব যে সেই জায়গাটাই আসলে সবচাইতে শক্তিমত্তার জায়গা হবে ওই কোচের, যে মানিয়ে নেয়া। হ্যাঁ, আপনার যখন কোনো ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে কোনো কোচ যায়, সে আগে থেকেই জানে যে তার হাতে সময় খুব কম, সে প্লেয়ারগুলোকে পাবেও খুব কম সময়ের জন্য, কারণ সে জানে যে ডিফারেন্সটা কী। একটা ক্লাব টিমের কোচ হওয়া আর একটা ইন্টারন্যাশনাল টিমের কোচ হওয়া, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্স অনুযায়ী সে কাজ করবে। সে হয়তো এসে প্রথমে ট্যাকটিক্সটা ইমপ্লিমেন্ট করবে না, কিন্তু সে প্রথমে গ্রাউন্ড ওয়ার্কটা করবে। সে বাংলাদেশে আসবে, বিভিন্ন ক্লাবের খেলাগুলো দেখবে, তারা কী মেন্টালিটিতে খেলছে, কী ট্যাকটিক্স বা কী ট্রেনিং তাদের মেথড, এগুলো দেখার পরে সে বুঝতে পারবে যে আমাদের আসলে কীভাবে করে আগাতে হবে। এবং একটা ইন্টারন্যাশনাল লেভেলের কোচ সে জানে যে একটা বড় প্লেয়ারকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। সো আই থিঙ্ক এগুলো, হ্যাঁ, আপনি হয়তো সে খুব কম সময় পাবে নেক্সট হংকংয়ের জন্য, বাট তারপরও তাকে যদি একটা এখন যেই 3 মাসের বা একটা 4 মাসের একটা গ্যাপ আছে, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তাকে যদি সেই সময়টা দেওয়া হয়, তাহলে সে সেই ব্যাকগ্রাউন্ড রিসার্চটা করতে পারবে তার ওই 10 দিনেরকে বেস করে, তাহলে সেটা তার জন্য একটা সুবিধা হবে, একটা সময় তাকে দেওয়া হবে।